একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। ক্যাসেটে বেশ কয়েকবার ধরে গানটা বাজতেই আছে। কেউ একজন খোলা জানালার পাশে দাঁড়িয়ে গানের সুরে এবং শব্দে মগ্ন হয়ে আছে। তার দৃষ্টি জানালার বাহিরে। ঘরে হারিকেনের আলো জ্বলছে। আধার ঘরে হারিকেনের কমলা আলোয় উচ্চকরণের পুরুষটির সুদর্শন মুখশ্রী জ্বলজ্বল করছে। তবে দেখে বোঝা মুশকিল ভেতরে কি চলছে। খাটে বসে থাকা শাহিদ আরহামকে চোখের ইশারা করলো। কি হয়েছে বুঝতে পারছে না দুজনে। শাহিদ খাট থেকে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ক্যাসেটের গান পাল্টে দিতে দিতে দাঁড়িয়ে থাকা মানুষটার উদ্দেশ্যে বলল, এক গান কত শুনবি? এক নাগারে কমসে কম ৬-৭ বার শুরু হলো, আবার শেষ হলো। মাহাদের মগ্নতা নষ্ট হলো। মস্তিষ্ক বর্তমানে ফিরল। শাহিদের কণ্ঠে পিছনে ফিরে তাকালো তৎক্ষণাৎ। পরনের স্যুট বুট এখনো খোলেনি সে। শাহিদের দিকে তাকিয়ে হাসলো কেবল। বসলো গিয়ে খাটে। আরহামের পাশে বসে জুতো খুলতে খুলতে উত্তর দিল, গানটা শুনতে ভালো লাগছে, কেমন যেন জীবন্ত লাগছে। মনে হচ্ছে আশেপাশে গানটার অস্তিত্ব আছে। তাই নাকি? হঠাৎ এত ভালো লাগে কেন? তোর কি হয়েছে মাহাত? ভ্রুকুচকে জানতে চাইল। শাহিদের প্রশ্নে মাহাদ থমকে গেল। যেভাবে থমকে গিয়েছিল সন্ধ্যাবেলাতে, সেই শেষ বেলার মুহূর্তটা এখনো চোখে ভাসছে। কি অপরূপ দৃশ্য দু চোখের পাতায় খেলা করছে। ফুরিয়ে যাওয়া সময়টার জন্য তার আফসোস লাগছে। মাহাদের দিকে ওরা দুজনে উত্তরের আশায় তাকিয়ে আছে। চোখে সন্দেহ বিরাজ করছে। মাহাদ উঠে দাঁড়ালো। তাদের সন্দেহভাজন দৃষ্টি দেখে স্মিত হাসল, বলল, ভালো লাগার কারণ সোনার কন্যা। আমি সেই সোনার কন্যাকে খুঁজে পেয়েছি। ঠিক বর্ণনার সোনার কন্যার মতোই দেখতে, হুবহু একই যেন। ওরা দুজনে বিস্মিত হলো। চাহনি বড় বড় করে তাকালো। আরহাম জানতে চাইল, কে সে? অচেনা এক কন্যা, যার শ্যাম বরণ, মেঘবরণ কেশ, মায়াময় চাহনি, বাসতি সবই মিলেছে, যেন সে জীবন্ত সোনার কন্যা। মাহাদ উত্তর দিয়েই উঠে গিয়ে গানটা আবারও চালু করলো। একই সুরে বেজে উঠল গানের শব্দগুলো। ওরা দুজনে বিস্মিত চোখে চেয়ে আছে। সবটা কেমন ঘোলাটে তাদের কাছে। মাহাদ চোখ বন্ধ গানটা অনুভব করতে লাগলো, মেলাতে লাগলো বাস্তবকে। মনে পড়লো আজকের সন্ধ্যাবেলার আকস্মিক ঘটনা। সময়টা ২০০০ সাল। বিধাননগরের সোনাইমুড়ি গ্রামে হঠাৎ নাম না জানা এক রোগ ছড়িয়ে পড়েছে চারিদিকে। অসুস্থতার ঢল নেমেছে গ্রামে। একের পর এক মানুষ অসুস্থ হতে থাকে। দুদিন পেরোতেই ছড়িয়ে পড়ে আশেপাশের আরও ২ গ্রামে। বিধাননগর হলো এক বিচ্ছিন্ন জনপদ। নদী ও হাওরে বেষ্টিত এই ভাটি অঞ্চলের ৮টি গ্রাম নিয়ে তৈরি এই নগর। আধুনিকতার ছোঁয়া নেই। জেলা শহর তো দূর, উপজেলা শহরে যেতেও পানিপথে প্রায় ঘন্টা সময় লাগে। তারপর রাস্তা পাড়ি দিয়ে যেতে হয় আরও খানিকটা। এককালে বিধাননগর প্রাচীন রাজ্য ছিল। জমিদার আসলাম আলীর ছোট্ট রাজ্য। কালের বিবর্তনে জমিদারি শাসন প্রথা বিলুপ্ত হয়ে যায়। শোনা যায় জমিদার বংশের সকলে যুদ্ধের সময় মারা গেছেন। কেবল দুঃসম্পর্কের এক ভাই বেঁচেছিলেন। সূত্র এবং দখলদারি অনুযায়ী সে ভাই এবং তার ছেলে হয়ে যায় সব কিছুর মালিক। যুদ্ধের পরপর জমিদার বাড়ির নাম পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে মাতব্বর বাড়ি। বর্তমানে বিধাননগর ও ইউনিয়ন পরিণত হয়েছে। জমিদারি না থাকলেও তবে সেই বিধাননগর আজও রয়ে গেছে। সকলে এই নাম এবং জমিদারের সম্মান হিসেবে হারিয়ে যেতে দেয়নি। বর্তমানে মাতব্বরকে জমিদারের মতোই মান্য করে সকলে। যে কোনো বিপদে আপদে সাহায্য চাইতে ছুটে আসে। ভাটি অঞ্চলের সাধারণ মানুষগুলো অনেক কষ্টে দিন পার করে। নদীর জল ঘরে আসার আশঙ্কায় বর্ষায় দিন কাটায়। ফসলের ক্ষতিও হয় সময়টাতে। এই কষ্টের মাঝে আরেক দুঃখ নিয়ে হাজির হয়েছে নতুন রোগ। গায়ে জ্বর, বমি, এমনকি ডায়রিয়াও দেখা দিয়েছে। অনেকের ধারণা কলেরা আবারও ফিরেছে। বিনাশ করতে মহামারী আকার নিতে সময় নেবে না। বৃদ্ধ এবং শিশুরা এই রোগে আক্রান্ত বেশি হচ্ছে। 2টো শিশু এবং এক বৃদ্ধা ইতিমধ্যেই মারাও গেছেন। এদিকে শ্রাবণ মাসের বৃষ্টিতে চারিদিক ভরে উঠেছে। মেঘের গর্জন আর টানা বৃষ্টি লেগেই ছিল গত 2 দিন আগে থেকেই। কাল থেকে বৃষ্টির রেশ একটু কমেছে, তবুও ঝিরিঝিরি হচ্ছে।
নিচু জায়গায় কিছু বাড়িগুলোর উঠোন পর্যন্ত পানি প্রবেশ করেছে। এই দূষিত পানি ব্যবহারের ফলে রোগ হচ্ছে। খাওয়ার উপযুক্ত পানি কষ্টে মিলছে, কারণ নলকূপ প্রায় সব পানিতে ডুবেছিল। পানি পেলেও সেগুলো বিশুদ্ধ ছিল না। অসুখ এবং অসুস্থতার সংখ্যা বাড়ায় কিছুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা এবং ভালো ডাক্তার নেই। জেলা শহরে সবাইকে নিয়ে যাওয়াও সম্ভব নয়। এমতো অবস্থায় গ্রামবাসী চিন্তায় পড়ে। ৮ গ্রামের প্রধান নুরুল আলম, যাকে সকলে মাতব্বর মানে, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চেয়ারম্যানের সহযোগিতায় শহরে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী মেডিকেল টিম আনার ব্যবস্থা করলেন। আশার আলো দেখে সকলে একটু স্বস্তি পেল। বাহবা দিল অনেকেই, যেটা তিনি চেয়েছিলেন। ক্ষমতায় থাকার জন্য হলেও মানুষের ভালো করতে হয়। 2 দিন বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা ও সেবা দিচ্ছে কয়েকজন তরুণ ও তরুণী। মেডিকেল টিমের সঙ্গে শহর থেকে চিকিৎসা দিতেই এসেছে। মেডিকেল টিমে মোট 9 জন, 3 জন মেয়ে আর 6 জন ছেলে। তাদের মধ্যে 3 জন ডাক্তার আর বাকিরা মেডিকেল স্টুডেন্ট। ওরা 2 ভাগে ভাগ হয়ে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করছে, অসুস্থতা থেকে বাঁচতে পরামর্শ দিচ্ছে। মেয়েদের মধ্যে আফসানা, রাজিয়া আর রত্না। মাত্র এক ভাঙা বাড়ি থেকে বেরোলো তারা। রত্না এতক্ষণ দম বন্ধ করে ছিল যেন। বের হতে নিঃশ্বাস ছেড়ে বিরক্ত হয়ে ধীরে বলল, আফসানা আর রাজিয়া শুনল। কাদায় পা বাড়াতে গিয়ে পড়ে যেতে নিল রত্না, আবার নিজেকে সামলে নিল। তাদের দলের আরহাম আর সাঈদ কিছুটা পিছনে রইল। সামনে দলের প্রধান ডাক্তার মাহাদ রহমান এগিয়ে যাচ্ছে। বয়স খুব একটা বেশি নয়, 28 হতে পারে। শরীরে জড়ানো অ্যাপ্রন, হাতে স্টেটোস্কোপ। 1 বছর আগে MBBS এর পর ইন্টার্নশিপ শেষ করেছে। তাকে সামনে গ্রামের একটা ছেলে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে থেমে যায়, তাকায় পিছনে, নজর রাখলো আফসানা আর রত্নার দিকে। আফসানা তার দৃষ্টি দেখে সামান্য ভয় পেল বোধহয়। জানা শঙ্কা বাঁধল মনে। সেই শঙ্কা সঠিক হলো যখন মাহাদ রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, সেবা করতে এসে ঘৃণা আসলে এই পেশায় এসেছো কেন? আমাদের কাজ যে কোনো পরিস্থিতিতে মানুষের সেবা করা। এখানে ঘৃণার জায়গা নেই। পরবর্তী এমন কথা শুনলে টিম থেকে আলাদা করে দিব, মনে রেখো। গম্ভীর রাগ মিশ্রিত কণ্ঠে রত্না মাথা নিচু করল। এমন জায়গায় আগে কখনো আসেনি এবং অভ্যস্তও নয় সে। মুখ ফুসে মাহাতকে খেয়াল না করেই বলে ফেলেছে। এখন বুঝতে পারছে ভুল সময়ে ভুল মানুষের সামনে বলেছে। মাহাত অন্যরকম মানুষ। ওপর দিয়ে রাগী গম্ভীর হলেও দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখে না। তার কাছে সকলের সমান। বাবার মতোই সৎ নীতিবান ডাক্তার হয়েছে অনেকেই বলে শহরে। বিত্তমান শ্রেণীর বংশের ছেলে সে। তার বাবাও একজন ডাক্তার। এর মধ্যে আরহাম আর শাহিদ ও চলে আসলো। তারা দুজনও ডাক্তার। তারপর 3টে ছেলে এসে দাঁড়ালো। আফসানা বুদ্ধিমতী, সে পরিস্থিতি সামাল দিতেই বলল, দেরি হচ্ছে স্যার, চলেন। ও ভুলে বলে ফেলেছে, এমন আর হবে না। মাহাত হাতে অ্যাপ্রন নিয়ে হেঁটে চলল। কথা বাড়ানো মানে সময় নষ্ট, যা এই মুহূর্তে করতে চাচ্ছে না সে। এই গ্রামে রোগী দেখা শেষ করে অন্য গ্রামে যাওয়ার জন্য নৌকায় চড়ে বসলো। শিউলি, ঘর থেকে বের হবি না কইয়ে দিনু। শরীর রোগে বাঁধলে নিস্তার নাই। আগের যুগের কলেরা ফিরে আইছে। তোর বাপ জানে কইছে তোরে বাড়ি থেকে বের না হতে দিতে। শুনলি কি কইছি? আমিনার কথা শিউলির কানে পৌঁছালো, তবে উত্তর করল না। নিস্তব্ধ চৌকিতে বসে রইল। মন খারাপ বাসা পেতেছে তার মনে। আমিনা তখন উঠোনে উঁচু চুলায় রন্ধন বসিয়েছে। তাদের সোনাইমুড়ি গ্রামটা সামান্য উঁচুতে হয় কারণে আঙিনা পর্যন্ত পানি এসেছিল। উঠোনে আসতে পারেনি, কারণ এখানে প্রায় সকলে অনেক উঁচু করে উঠোন তৈরি করে, যাতে বর্ষায় সহজে বৃষ্টির পানি উঠোন ছুঁতে না পারে। একদিন বৃষ্টি না হওয়াতে সে পানি আঙিনা থেকেও চলে গেছে, তবে বাহিরে কাদা পানি রয়েছে কিছুটা। শিউলি ঘর থেকে বেরিয়ে আসলো। মায়ের দিকে তাকিয়ে এবার উত্তর করল, আম্মা, ও আম্মা, দাদির নাকি শরীরটা খারাপ, পাতলা পায়খানা হইতাছে, শোয়া থেকে উঠবার পারতাছে না। আমি যাই একটু চাচাগো বাড়ি। না, কোথাও যাইতে হইব না। তোর আব্বাই গেছে, আসলে শুনবি কেমন আছে। আমিনা সঙ্গে সঙ্গে নারাজ। শিউলির মুখ ভার হলো। ওর ঘরে বসে থাকতে মন চাচ্ছে না। একটু আগে তার সখী মালা এসে জানিয়ে গেছে শহর থেকে ডাক্তার আসবো, তাদের দেখতে সকলে যাইব। শহরে মানুষ দেখেনি কিনা
ডাক্তার তো আরও নয়, কিন্তু তার আম্মা তো বাহির হতে দিচ্ছে না। প্রহর কাটলো এভাবেই। শিউলি সুযোগ খুঁজলো কিভাবে বাইরে হতে পারবে। ঘর হতে আঙ্গিনায় এসে দাঁড়ালো, উকি চুকি দিয়ে দেখলো আশেপাশে। বাড়িতে নেই দেখে পা বাড়ালো দুয়ারের দিকে। বাহিরে কাদামাটি, কতজন ছুটছে এদিক সেদিক। শিউলি দ্রুত বেরিয়ে গেল, দাঁড়ালো কাঁঠাল গাছের আড়ালে। সেখান থেকে নদী স্পষ্ট দেখতে পাচ্ছে। তার ছোট চাচা নদী পেরিয়ে ওপারের গ্রামে থাকে। শ্বশুর বাড়িতে ছেলে না থাকার কারণে ঘর জামাই রয়েছিল। দাদা নেই, দাদি কখনো এখানে তো কখনো ওখানে থাকে। শিউলি এক দৌড়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। পরিচিত মাঝিরে দেখে বলল। চাচা ওপারে নিয়ে যান। শিউলি উত্তরের অপেক্ষা না করেই উঠে পড়ল নৌকায়, যেন সে জানে মাঝি নিষেধ করবে না। হলেও তাই। পরিচিত মধ্যবয়সী লোকটা বৈঠা বাইতে বাইতে বলে উঠল। তোর বাপে কই? হের নৌকা থাকতে আমার নৌকায়? আব্বাই শহর থেকে ডাক্তার এসছে, তাদের আনতে গেছিল ওই পারেতে। এখন মনে হয় তাগুনিয়া গ্রামে গ্রামে ঘুরতাছে। গ্রামের শত রোগী দেখে নিস্তার মিলল সকলের। এখন তারা মাতব্বর বাড়ি ফিরবে। সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রসাই গ্রাম হতে তারা নৌকা করে সোনাইমুড়ি গ্রামের দিকে অগ্রসর হলো। রত্না বিকেল থেকে মুখ ভার করে আছে। আফসানা তার পাশে। রাজিয়া বরাবরের মতোই চুপচাপ, সে একটু কথা কমই বলে। এখন সন্ধে নামবে মনে হচ্ছে। পশ্চিম আকাশ হলদেটে হতে শুরু করেছে। হাওরের রূপ জল থই থই করছে। আরাম আর শাহিদ পানিতে পা ডুবিয়ে গল্প করছে। মাঝে মধ্যে শাহিদ তাকাচ্ছে ডান পাশে। আরেক নৌকায় বাকি 3টে ছেলে আসছে। তারা একটু পিছিয়ে পড়েছিল দরকারে। মাহাত বসে আছে মাঝি করিম মিয়ার পাশে, দৃষ্টি হাওরের জলের দিকে নিবদ্ধ। আঁকাবাঁকা ঢেউ খেলছে জল, শেষ আলোর চিকচিক করছে হাওরের স্থল। করিম মিয়া বৈঠা বাইছে আর তাকাচ্ছে মাহাদের পানে। কিছু বলতে চাই দেখেই বোঝা যাচ্ছে। কিছু বলবেন? সাহস পেয়ে করিম মিয়া একগাল হাসে, তারপর বলতে শুরু করে। ডাক্তার সাহেব, আপনারা তো শহরে থাকেন, গ্রাম কি ভালো লাগতেছে? এই রোগ কি সারব? মাহাত হাসে। সামান্য প্রশ্ন করতেও কত দ্বিধা। শহরে মানুষ বলে রোগী দেখতে গিয়েও কত মানুষ তাদের দেখতে এসে দাঁড়িয়েছিল, কত জনের কত মন্তব্য। মাহাত করিম মিয়ার প্রত্যুত্তরে বলে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। চিকিৎসা অনুযায়ী আশা করছি সকলে সুস্থ হবে খুব শিগগিরই। একটু থেমে আবারও বলে, আর গ্রাম গ্রাম ভালো লাগে, গ্রামের প্রকৃতি ভালো লাগে, তবে চারদিকে কাদা, উপভোগযোগ্য নয়। চিকিৎসা দিতে এসেছি, এজন্য ঠিকই আছে। কতদিন থাকবেন এইখানে? 1 সপ্তাহের জন্য এসেছি। আশা করি এর আগে ভালো হতে পারে। আগে হলে আগে চলে যাব শহরে। করিম মিয়া আর প্রশ্ন করে না। নৌকা ফিরায় ঘাটে। ততক্ষণে সূর্য ডুবে গেছে, তবুও চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছে এখনো। রত্না, আফসানা, রাজিয়া সহ সকলে নেমে পড়ল। অন্য নৌকায় থাকা কাইসার, জাজিম ও কবিররাও ঘাটে পৌঁছালো। নেমে পড়ল প্রায় একসাথেই। তারপর করিম মিয়ার নির্দেশনা দিয়ে মাতব্বর বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। পেছনে কেউ একজন রয়ে গেল, তা সকলের মধ্যে খেয়াল করলো না কেউ। মাহাত নৌকা থেকে নেমে যেতে নিয়েও গেল না। কিছু একটা মনে হতেই ফিরে তাকালো পিছনে। আরেকটা নৌকা ভিড়ল তখনই ঘাটে। নৌকার ছইয়ের ভেতরে একটি মেয়ে বসে আছে। তড়িঘড়ি করে নামলো সে, যেন গন্তব্যে যেতে তার মহা তাড়া। মাহাত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। মিশ্রিত রঙের শাড়ি পরে আছে, আঁচল টেনে রেখেছে মাথা পর্যন্ত। বিকেলে এক বাড়িতে দেখেছিল এই মেয়েটাকে সেবা করছিল এক বৃদ্ধা। তার জন্য কি মায়া আর চিন্তা মনে। তখন অবশ্য কেবল 2টো চোখ দেখতে পেয়েছিল ক্ষণিকের জন্য। হঠাৎ কেমন করে উঠেছিল বুকের পাশটাতে। মুখশ্রী দেখার বাসনা জেগেছিল। যার চোখ এত সুন্দর, সে কতটা মায়াবী তা দেখবার ইচ্ছে পোষণ করেছিল। তবে হয়ে ওঠেনি, কাজের জন্য বেরিয়ে পড়তে হয়েছিল। মেয়েটি তড়িৎগতিতে নৌকা থেকে নেমে ছুটে যেতে নিল, কিন্তু কিছুটা সামনে গিয়ে থেমে গেল। দৌড়ে লুকিয়ে পড়ল নদীর পাড়ের আম গাছটার আড়ালে। মাহাতের কৌতূহলী দৃষ্টি তারই পানে। কেন মেয়েটা লুকাচ্ছে তা দেখতে তাকিয়ে আছে। দূরত্ব খুব বেশি নয়, তবে মেয়েটা তাকে খেয়াল করেনি। সূর্য ডুবে গেলেও এতটুকু কাছে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক তখনই হুট করে দমকা হাওয়া বইতে শুরু করলো। সে হাওয়ায় মেয়েটির শাড়ির আঁচল মাথা থেকে উড়ে নিচে নামলো। খোপা করা চুল খুলে গেল, এলোমেলো হয়ে গেল দীঘল কালো কোমর পর্যন্ত বিস্তৃত চুল।
কানের পিঠে চুলে গুজে রাখা জবা ফুলটা পড়ে গেল মাটিতে। মাহাদের হৃদয় উঁচু হলো সামান্য, স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। আবছা আধারে শ্যামবরণ গরণে থমকে গেল। মেঘবরণকে এসে নজর কাড়ল। তার হৃদয়ে হুট করে দোলা লাগলো। দমকা হাওয়া তখনও তীব্র বেগে বইছে। মেয়েটা বসে পড়েছে ফুলটা নিতে। মাহাদ এখনও দৃষ্টি স্থির রেখেছে। সেভাবেই এগিয়ে গেল সামান্য। মেয়েটি ফুল কুড়িয়ে নিয়ে উঠতে যাবে, তখনই সামনে নজর পড়ল। নিজের দিকে এক অচেনা পুরুষকে এগিয়ে আসতে দেখে তড়িঘড়ি করে শাড়ির আঁচল টেনে মুখ ঢাকল। ভয় ও অস্বস্তি নিয়ে ছুটে পালালো সে। মাহাদ যখন বুঝতে পারল মেয়েটি চোখের আড়াল হয়ে গেছে, দেখা যাচ্ছে না একটুও, ততক্ষণে চারপাশ আঁধার হয়ে এসেছে। দূর থেকে তার নাম ধরে কেউ ডাকছে। সে ওই গাছের পাশে পথের দিকে তাকিয়ে রইল। মুখ থেকে অস্পষ্ট কণ্ঠে বেরিয়ে আসলো, সোনার কন্যা, যে এক পলকে হৃদয়ে নাড়া দিল। তবে কি এই ভাটি অঞ্চলে সত্যি সোনার কন্যার বসবাস? বর্তমান। ডাক্তারবাবুরা খাইতে হেন, মাতাবর সাহেব ডাকতেছেন আপনাদের। মাহাদের মগ্ন ভগ্ন হলো। দরজায় ঠকঠক আওয়াজে উঠে দাঁড়ালো। আরহাম গিয়ে কাঠের দরজাটা খুলে দিল। একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এই বাড়িতে কর্মরত থাকেন সম্ভবত। বাড়িটা রাজপ্রাসাদের চেয়ে কম নয়। জমিদারি জাঁকজমক আজও রয়ে গেছে যেন। চারিদিকে একের পর এক ঘর দাঁড়িয়ে আছে। মাহাদ, সাঈদ, আরহাম সহ বাকি সকলে খেতে গেল। নুরুল আলম খাবার ঘরে উপস্থিত ছিলেন। অতিথি সেবায় যেন ত্রুটি না থাকে সেই জন্য স্ত্রী সাইমা বেগমকে বারবার বললেন, আতিথেয়তায় যেন কোনো কমতি না হয়। গ্রামের মানুষের সেবা করতে এসেছে, সকলের ভালো করেছে, তাদের যত্ন করতে হবে। আব্বা আমি দিতাছি। শাশুড়ির সঙ্গে হাতে হাত লাগিয়ে এগিয়ে দিতে শুরু করলো পাপিয়া। বাড়ির বড় বউ সে, দেখতে অতীব সুন্দরী। মাতব্বর বাড়ির সকলেই অনেক সুন্দর, সেজন্য বউও এনেছে সুন্দরী। খেতে খেতে মাহাদ মাথা তুলে চাইল। খেয়াল করলো নুরুল আলমের বড় ছেলে দূরে দাঁড়িয়ে আছে, চোখ মুখ গম্ভীর করে। কিন্তু ব্যাপার কি বুঝতে পারল না। সে আবার বেশি আগ্রহও দেখালো না। ওনার দুই ছেলে দুই মেয়ে। বড় ছেলের নাম সাহেল আর ছোট ছেলের নাম নাজির। মেয়ে দুটো যমজ, একটার নাম নীরা, আরেকটার নাম নিধি। নাজির ছেলে হিসেবে ছোট হলেও নিধি আর নীরার বড়। সকলকে দেখতে পেলেও নাজিরকে দেখতে পায়নি এখনো। মাহাদ নজর সরিয়ে মাতব্বরের উদ্দেশ্যে হেসে বলল, কৃতজ্ঞতা জানাই, মানুষের সেবা আমাদের কর্তব্য। আপনাদের এত উতলা হতে হবে না। তা বললে কি হয়? মাতবর বাড়ির সম্মান অতিথি সেবায়ও প্রমাণ হয়। কোনো কিছু লাগবে বলবেন অবশ্যই। নুরুল আলম সহ তার ছেলে মেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে, মাঝে মধ্যে গ্রাম্য ভাষাও বলে। জেলা শহরে যাতায়াত মাঝে মধ্যে হয় তাদের। খাওয়া শেষ করে সকলে নিজ নিজ ঘরে চলে গেল। রত্না, রাজিয়া আর আফসানা এক ঘরে, কায়সার, জাজিম আর কবির আরেক ঘরে, মাহাদ, সাঈদ আর আরহাম একটা ঘরে। তিনজন বৈঠকখানায় নুরুল আলমের সঙ্গে জরুরি কিছু কথা শেষ করে নিজেদের বরাদ্দকৃত ঘরের দিকে রওনা দিল। পথে মাহাদ মনে মনে কিছু একটা ভাবছিল আর হাঁটছিল। ভাবনার জন্য পায়ের গতি কমে গেল। সাঈদ আর আরহামের থেকে কিছুটা পিছনে পড়ল। সে মশগুল ছিল নিজ ভাবনাতেই। হঠাৎ কাঁধে কারো শক্ত ধাক্কায় সামান্য পিছিয়ে গেল। ভাবনার সুতো ইতিমধ্যেই ছিঁড়েছে। মাহাদ নিজেকে সামলে নিয়ে সামনে তাকাল। দুঃখিত, আমি দেখতে পাইনি। নারী কণ্ঠে মাহাদ তাকালো এক পলক, তারপরই দৃষ্টি ফিরিয়ে নিল। এক পলকে চোখে পড়ল মেয়েটা একরঙা কমলা রঙের শাড়ি পরে আছে, বিনুনি বেঁধেছে লাল ফিতে দিয়ে। দেখতে বেশ সুন্দরী, এতে কোনো সন্দেহ নেই। মাহাদ খাওয়ার সময় মেয়েটাকে দরজা এবং জানালার আড়ালে উকিঝুঁকি মারতে দেখেছে। নুরুল আলমের মেয়ে, তাও সে জানে। নীরা একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে মাহাদের দিকে। দুঃখিত বলেও উত্তর না পেয়ে বোধহয় হতাশ হয়েছে। মাহাদ এবার উত্তর নেয়, ঠিক আছে, ভুল আমারই ছিল, আমি আনমনা হয়েছিলাম। বলে মাহাদ আসতে নিল। কয়েক ধাপ বাড়াতেই পেছন থেকে শুনতে পেল, ডাক্তার সাহেবরা এত সুন্দর হয়, আপনাকে না দেখলে জানতাম না। জানেন, বাহিরে আপনাকে দেখার জন্য কয়েকজন এসে উকিঝুঁকি মারছিল। মাহাদ শুনল, তবে প্রত্যুত্তর করল না। সৌন্দর্য ক্ষণিকের, যে এবং যারা সৌন্দর্যে মোহিত হয় একসময় সেই মোহ কেটে যায়। নিধি কোনো প্রতিক্রিয়া না পেয়ে চলে গেল নিজ গন্তব্যে। দাদি,
আজ থেকে আমাদের সাথে থাকবা কিন্তু। চাচাগড় বাড়ি এখন আর যাওনের দরকার নাই।